বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিটা ফাঁস করেছেন। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। মাথায় ঢুকছে না, মাথাটা গোলমাল করছে। বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে এক পর্ন তারকা দম্পতির বিরুদ্ধে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন। তাদেরকে ধরে আনেন, রাজপথে দাঁড় করান, উত্তর নেন, উত্তর সোজা সাপটা না হলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে। এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব বোলদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দেবে। রহমান সাহেব নিশ্চয়ই এত খারাপ না যে ধরে এরকম ইনস্ট্রাকশন দিব। তো এগুলো পপুলারিটি নিতে চাষ হলে যে দেখেন স্যার আমি ওদের সম্বন্ধে কত কথা বলি, কেউ তো বলতে পারে না এই দিন শেষ দিন। সরকার আছে ভাই অন্য চিন্তা, হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে। কি লেভেলে খেলতেছে? বাঘের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছে সকলের চোখ কিন্তু একেবারে কপালে উঠে গিয়েছে। চমৎকার একটি কাজ করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিষয় থেকে গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। ভয়ঙ্কর তথ্য নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। আমি আর বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো একটা, যারা এরকম লাইভ নিউজ দেখতে ভালোবাসেন এবং পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক বন্ধুরা চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। ধারাবাহিকভাবে একের পর এক। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা আমাদের দেশকে এতটা বেশি ভালোবাসি যে আমরা আমাদের দেশটাকে নিজের 12টা বাজিয়ে ছাড়ি। দুটো প্রসঙ্গ টানবো আজকের আলোচনা। এক, বাংলাদেশের দেশপ্রেমিক কারা এবং তাদের আচরণ কেন। বাংলাদেশের তারাই দেশপ্রেমিক যারা দেশের জনগণের সাথে সর্বাধিক প্রতারণা করতে পারেন, যারা দেশের মানুষকে গুম খুন ক্রসফায়ার করতে পারেন, আয়না ঘরে রেখে নির্যাতন করতে পারেন। আবার তাদেরকে কোনো প্রশ্ন করলে তারা মাইন্ড করে। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন আওয়ামী লীগ, শেখ হাসিনা। সেজন্য 16টা বছর এই দেশের অর্থনীতির 12টা বাজিয়ে লুটপাট করে সব বিদেশে পাচার করে এবং দেশের মানুষের জীবনকে দুর্ভোগের রাজ্যে ঢুকিয়ে তার খেয়াল খুশি মতো যা খুশি করে তিনি চলে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক তারাই যারা গুরুত্বপূর্ণ পদে বসে দেশটাকে লুটে নিতে পারেন এবং কেউ চাইলে তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারে এবং দেশের 12টা বাজিয়ে ছাড়তে পারে। সো এই দেশের দেশপ্রেমিক ভেরিয়েন্ট নানান রকম। বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো। খেয়াল করবেন, এই আগুনটি কি এবারই প্রথম? না। 2013 সালে 5 এপ্রিল শুক্রবার ঠিক এইভাবেই এখানে আগুন লেগেছিল। সেই দিন শুক্রবার বন্ধ ছিল, 5 এপ্রিল। এবারও 2025 এসে 18 তারিখে আবারও আগুন লাগলো। সেই দিনটিও শনিবার, অর্থাৎ বন্ধের দিন। প্রথম 13 সালের শুক্রবার, 25 এসে শনিবার। দেখবেন যারা এলাকায় ছিলেন, মানে আগুনের ঘটনায় যারা কাছ থেকে দেখেছেন, তারা বলেছেন আগুনটা প্রথমে অল্প আকারে ছিল এবং এটা সময় নিয়ে একটা প্রকাণ্ড আকার ধারণ করে। কিন্তু এই সময়ের মধ্যে সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড কোথায় ছিল? প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা করা হয়েছিল আমাদের উপদেষ্টা ফারুক আজমকে। তিনি একটা এলোমেলো উত্তর দিয়েছেন। এই উত্তরটা রাইট উত্তর নয়। বলা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা বাহির থেকে এসছেন তারা এসে ঢুকতে পারেন, তাদের ঢোকার ক্ষেত্রে অনুমতিতে লেট হয়েছে। প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড আগুন নেভাতে এসে তাদের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন? তাহলে বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেম তাদের অনুমতি দেয়নি। সিকিউরিটি সিস্টেম কেন তাদের অনুমতি দেয়নি? যদি তাদের অনুমতির জন্য সময় নিতে হয় উপরস্থ কারো কাছে, সেই উপরস্থ ব্যক্তি এই সময় ক্ষেপণ কেন করলেন? কয়েকটা প্রশ্ন তৈরি করেন নিজের মধ্যে। এক, সিভিল এভিয়েশনের নির্ধারিত ফায়ার ব্রিগেড টিম আছে, তারা কেন তাৎক্ষণিক আগুন নেভাবার ব্যবস্থা করেনি? একটা বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর, তার ভেতরে আগুন লেগেছে। সেই আগুন নেভাতে 1.5-2 ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসতে হয়েছে। এই 1.5-2 ঘন্টার সময়টা কারা নষ্ট করছে? তারা হলো এই আগুন লাগানোর মূল হোতা। মানে না মানেন, এটাই হলো মূল ব্যক্তি। সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড টিম কেন কাজ করেনি, তাৎক্ষণিক কেন কাজ করেনি? এই উত্তর সিভিল এভিয়েশনের কাছ থেকে রাষ্ট্রকে নিতে হবে। 2, বিমানবন্দরের ভেতরে উত্তরা পয়েন্টের কাছাকাছি, মানে বিমানবন্দরের যে এরিয়াটা যেখানে হেলিকপ্টারগুলো থাকে বা উত্তরা যে পয়েন্ট আছে, সেখানে একটা পুকুর আকৃতি আছে, সেখানে পানি জমা রাখা হয়। পুকুরের মতো খনন করা একটা বড় আকারে মোটামুটি কয়েক শতাংশ নিয়ে একটা পুকুর আছে, সেখানে রিজার্ভ পানি থাকে যে কোনো দুর্ঘটনা এখান থেকে পানি ব্যবহারের জন্য। তাৎক্ষণিক এই পানি ব্যবহারের সুযোগ নেওয়া হলো না কেন? তারপরে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড যে এসছে তাদের ঢুকতে অনুমতির জন্য দীর্ঘ সময় ওয়েট করতে হলো কেন? একটা দেশ পুড়ে যাচ্ছে, $1 বিলিয়ন সম্পদ পুড়ে যাচ্ছে, আর আমাদের
ফায়ার ব্রিগেড টিমকে বাইরে ওয়েট করতে হয়েছে। কার জন্য, কেন, এই সময় ক্ষেপণ তারা করেছে। তাদেরকে ধরে আনেন, রাজপথে দাঁড় করান, উত্তর নেন, উত্তর সোজা সাপটা না হলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে। এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব বোয়ালদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দেবেন। 16টা বছর যারা এই দেশটাকে লুটপাট করেছে, অজস্র মানুষকে হত্যা করেছে, আমরা দেখেছি ক্যান্টনমেন্ট থেকে 600 বা 650 বা 626 জনের মধ্যে হাতে গোনা কিছু গ্রেপ্তার, বাকি আসা চলে গেছে। প্রশ্ন হলো এই বিশাল অ্যামাউন্ট কারা খেয়েছে? আমি বলতে চাই না কারা খেয়েছে, আপনারা উত্তর খুঁজতে থাকেন। হাসান মাহমুদ ধরা পড়ার পর চলে গেল, আরাফাত ধরা পড়ার পর গণমাধ্যম নিউজ করার পর চলে গেল, এইরকম করে হ্যাভিয়েট আওয়ামী নেতারা চলে গেছে বলা হচ্ছে বিশাল অ্যামাউন্ট দিয়ে চলে গেছে। কাদেরকে দিয়েছে সেই অ্যামাউন্ট? দেশপ্রেমী কোনো বাহিনীকে নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে? এই বিষয়গুলো কখনো তদন্ত হয়েছে? এগুলো জাতির সামনে ওপেন হয়েছে? তো এবার যারা এই কাজটি করেছেন, ধরেন এটা আমি দুর্ঘটনা হিসেবে না দেখে এটিকে আমি ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই। তো যিনি ষড়যন্ত্র করেছেন তিনি তো বিশাল অ্যামাউন্ট দিয়ে বেঁচে যাবেন, কারণ যে তদন্ত কমিটি করবেন তিনি তো অনেক বড় দেশপ্রেমী, টাকা দিয়ে তিনি তার দেশকে বিক্রি করার ক্ষমতা রাখেন। এই দেশে আজ অবধি কোনো দুর্ঘটনা বা ষড়যন্ত্রের তদন্ত রিপোর্ট আকারে কারো শাস্তি হয়েছে আমার জন্মে আমি শুনি নাই, এবারও হবে না। কারণ হাসিনার মতো দানবীয় ব্যক্তি পারে না, ইউনুসের মতো দুর্বল ধ্বজভঙ্গ পাইলসের রুগী পারবেন, এটা আমি বিশ্বাস করি না। এখন আসেন, প্রত্যেকটা সেক্টরে প্রশ্নগুলো তৈরি করেন। আগুনটা লাগার পর, আগুনটা লেগেছিল যে ইম্পোর্ট জোনে, অর্থাৎ যে কি বলে কার্গো ভিলেজে, সেখানকার লোকরা বলছিলেন যে আমরা প্রথমে চেয়েছিলাম এখান থেকে কিছু মাল সরিয়ে আমরা নিরাপদে সরিয়ে ফেলি, কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। এই মালগুলো সরবার অনুমতি কারা দেয়নি? অর্থাৎ কারা চেয়েছে বাংলাদেশের এই সম্পদগুলো পুড়ে যাক? এই যে বললাম $বিলিয়ন সম্পদ পুড়েছে বাংলাদেশ, এই যে আগুন পুড়লো এটা বিশাল ধাক্কা আগামীতে দেখবে। বহু মানুষকে মাটি মানে কি বলবো পথে নামিয়ে দিয়ে যাবে, বহু হাজার হাজার লক্ষ মানুষকে পথে নামিয়ে দিয়ে যাবে। প্রথমে যে প্রশ্নটা করলাম, দুটো বন্ধের দিন, 13 সালের বন্ধের দিন শুক্রবার, 25-এ 18 তারিখে শনিবার বন্ধের দিন, এই বন্ধের দিন আগুন লাগে কেন? এই প্রশ্ন কিন্তু আপনাদের রাখতে হবে। তো সবকিছু মিলে আমি যেটা বুঝি, এই রাষ্ট্রের যারা ভালো চায় না, অথবা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেসব ফ্যাসিজমের পেতাত্তারা বসে আছেন, তারা এই রাষ্ট্রকে ভয়ঙ্কর বিপদে ফেলতে চান। আর তাই এটারই কি বলবো নেপথ্যের নীল নকশা বাস্তবায়নের প্রাক দৃশ্যায়নগুলো আমরা দেখছি। এখন বাংলাদেশে আগুন লাগছে, কাল পরশু আরো ভয়াবহ বড় আগুন বা আরো ভয়াবহ ঘটনা ঘটবে দেখবেন। সিরিজ শুধু আগুন নয়, আমাদের আমি গতকালকে লাইভে বলেছি, আমাদের গোয়েন্দা সংস্থাকে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে পালছি, আমাদেরকে গুম করার জন্য, খুন করার জন্য, ক্রস ফায়ার করার জন্য, আমাদেরকে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, বুক চিড়ে, নাড়িবুড়ি বের করে, পায়ে ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য, নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা বাহিনী। আচ্ছা, আমাদের এনএসআই, ডিজিএফআই গত 15 মাসে একটা সাকসেস বড় অপারেশন করতে পেরেছে? একটা সিঙ্গেল একটা। আমি আওয়ামী রেজিমটা বাদ দিলাম, যে বড় একটা রাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল, এটা বানচাল করে দিয়েছে আমাদের এজেন্সি। আছে কিনা আমরা জানতে চাই। যদি ডিজিএফআই কেউ আমার এই ভিডিও দেখেন, এনএসআই কেউ দেখেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, একটু আমাদেরকে জানাবেন, আমরা জানতে চাই। যদি জানান আমরা কৃতার্থ থাকবো, আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি, আপনাদেরকে আমরা পাচ্ছি কেন? এই বক্তব্যের জন্য আমাকে কালকে তুলে নিয়ে যাবেন, আমাকে গুম করবেন, পথে আমাকে মেরে দিয়ে বলবেন সন্ত্রাসীরা মেরে দিয়েছে, দিতে পারেন। আরেকজন জন্ম নেবে, আরেকজন কথা বলবে। জিয়াউল আহসান মনে করেছিলেন, জিয়াউল আহসান ভাই সাথে আমার একসময় মোটামুটি ভালো সম্পর্ক ছিল, প্রথম দিকে তিনি র্যাব যখন কাজ করতেন, সাংবাদিক হিসেবে তো আমাদের সম্পর্ক থাকবে। আমি বলেছিলাম যে ভাই, র্যাব যে মানুষগুলোকে মারছে, র্যাবকে কি প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের মানুষকে মারার জন্য? তিনি বলছিলেন যে না না না, আমাদের র্যাব মারছে না। আজকে দেখেন সকল তথ্যপত্র চলে এসেছে, জিয়াউল হাসান কোথায়? সেনাবাহিনীর সর্বোচ্চ পদের বা সর্বোচ্চ র্যাঙ্কিং পজিশনে যাওয়া একজন ব্যক্তি, অল্প সময়ের মধ্যে তার নৃশংসতার বর্ণনাগুলো শুনছি, তিনি কোথায় আছেন? জেলে আছেন। তার পরিণতি একবার কল্পনা করেন। কিন্তু তিনি গত 16 বছর বুঝতে পেরেছিলেন তার ভাগ্যে এরকম কিছু আসবে। আগামী দিন যারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন, যাই করবেন বুঝে শুনে করবেন, কারণ আপনাদের পরিকল্পনার সঙ্গে আরেকটা পরিকল্পনা তৈরি হয় মহান রব্বুল আলামিনের দরবারে। সেই দরবারে কি পরিকল্পনা হয় না শেখ হাসিনা জানে, না সালমান রহমান জানে, না আনিসুল হক জানে, না ওয়াকারুজ্জামান জানে, কিংবা না মাসুম মাহবুব জানে, না জানে জিয়াউল হাসান। তার পরিকল্পনায় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, তার পরিকল্পনায় জিয়াউল হাসান কারাগারে আছেন, কনফার্ম ফাঁসি। তার পরিকল্পনায় সালমান রহমান, আনিসুল হক জেলে আছেন, অজস্র হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, কিন্তু জেলে আছেন। আমি বলবো আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, এইরকম দেশপ্রেমিকদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন, নতুবা এই দেশটা শেষ হয়ে যাবে। কারা আগুন লাগিয়েছে এই তথ্য বাংলাদেশে ফ্লাশ হবে না, কখনো হবে না। ভাই যারা জানেন একটু আমাদের হেল্প করেন, কথা বলতে চান না কেন? ভয়। আমাদের এজেন্সির ভাইরা অনেকেই জানেন, হয়তো ভয় পাচ্ছেন, একটু ইনফরমেশন দেন আমাদেরকে। আমরা মরি, অ্যাটলিস্ট আপনারা বেঁচে থাকেন, আপনাদের দেশের জন্য প্রয়োজন, আমাদের কোনো প্রয়োজন নাই দেশের জন্য। আমরা মরে যাই, অ্যাটলিস্ট আমাদের মাধ্যমে দেশের একটা ভালো কাজ হোক। আমাদের 16 বছর মরেই গিয়েছিলাম, বেঁচে ফিরবো বা বাঁচবো এটা কল্পনা করিনি।
তারপর আল্লাহ একটা বোনাস লাইফ দিয়েছে, সেই লাইফটা আমরা দেশের জন্য দিয়ে দিই ভাই। অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে, এখন এই প্রশ্নগুলো আসলে করে আর লম্বা করতে চাই না। আসলে আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে আসি। দ্বিতীয় যে প্রসঙ্গটা রাজনৈতিক প্রেক্ষাপটে আসে, আগুন লাগানোর বিষয়টা আমি আপাতত এখানে ব্রেক দিয়ে আমি আগুন থেকে একটু ভিন্ন দিকে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম একটি রাজনৈতিক দল, অন্যতম বলছি কারণ এটা সবচেয়ে আলোচিত এই সময়ের জন্য, এনসিপি। এই নাগরিক পার্টির প্রতিদিন তাদের ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেখি। একদিন আগে দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে তারা বললেন যে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি জুলাই আন্দোলনের বিপ্লবীদের তিনি বলেছেন ফ্যাসিজমের দোষর বা ফ্যাসিজমের লোক, এক কথা এজেন্ট যেটাই বলেন। সালাউদ্দিন আহমেদ আজকে নাহিদ ইসলামের সেই বক্তব্যের উত্তর দিয়েছেন, অর্থাৎ নাহিদ ইসলাম রূপায়ণ টাওয়ারে প্রেস কনফারেন্স করে সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের যে ফ্যাসিস্টদের দোষর বলেছেন সালাউদ্দিন আহমেদ, এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি এটাকে স্বাগত জানান, এটাই গণতান্ত্রিক ভাষা, নাহিদ যেটা করেছেন এটা গণতান্ত্রিক ভাষা। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তিনি কাউকে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোষর বলেনি, তিনি বলেছেন যে তার কাছে যে তথ্য আছে যে দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো গোষ্ঠী এগুলো করে থাকতে পারে। আমরা ঘুম থেকে উঠেই কি করি এখন? নামাজ কালাম যারা পড়েন তারা পড়েন, যারা নামাজ কালাম পড়েন না তারা ঘুম থেকে উঠে পয়লা ইউটিউবটা খুলেন বা ফেসবুকটা খুলেন। খোলার পরে যেটা দেখা যায়, ইউটিউব বা ফেসবুক তাদের ইচ্ছা মতো কিছু কন্টেন্ট আপনাকে পাঠায়। আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন, যদি আপনি পলিটিক্যাল কন্টেন্ট দেখেন তাহলে পলিটিক্যাল কন্টেন্ট পাঠায়, যদি আপনি মানে এন্টারটেইনমেন্ট দেখেন ওগুলো পাঠায়, আপনাকে কাউকে সার্চ করতে হয় না, অটোমেটিক চলে আসে। তা আমি সকালে উঠে যখন টিপতে আসি তখন একটা এমন কন্টেন্ট আসছে, সকালবেলায় মানে মনটা খারাপ হয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে। কি কন্টেন্ট? তারেক, যে তারেক রহমান, ওরে তারেক রহমান নাম তুমি দেই না কারণ ওরে তারেক রহমান বললে অরিজিনাল যে তারেক রহমান সাহেব আছে বিএনপির, তার নামের অমর্যাদা করা হয়, এর জন্য ওকে সবাই তারেক হিসেবেই বলে। এই তারেকের একটা ভিডিও হঠাৎ করে আবার চোখের সামনে আসলো, সেইখানে ও যে কত বড় একটা বাজে লোক, কত বড় একটা মানে মানে মুনাফেক, কত বড় একটা 2 বিঘা সাপ, ওটা দেখা মানে মানে কি করবো, কিছুটা বলতে ইচ্ছা করলো। আমি এর সম্বন্ধে বেশ কিছুদিন আগে, মাস চারেক আগে একটা ভিডিও বানাইছিলাম, বলি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ডক্টর ইউনূসও বলে না, বলে ইউনূস এই করছে, ইউনূস গার্মেন্ট ফুল নিছে, ইউনূস মেন পাওয়ারের লাইসেন্স নিছে, ইউনূস করছিল দেখে ওরে আমি বেশ গালমন্দ করি নাই, মানে ইনডাইরেক্টলি বুঝাইছি, ডাইরেক্টলি যেগুলো করেন না। আপনার মতো লোক ইউনূস সাহেবরে সমালোচনা করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনার দেয় নাই, আপনি আপনাকে কইছি, কিন্তু আজকে আমি আপনি আপনাকে কব না। কারণ ওই যখন বলছিলাম তখন আমার কয়েকটা কথা শুনছিল, যেমনটা আমি বলছিলাম ভাই আপনাদের গালা বলায় আপনি 5 দিন ধরে গোসল করেন না, ইউটিউব করতে আহেন, চুলের মধ্যে তেল দিতে পারেন না, একটু মুখটা পরিষ্কার করতে পারেন না, ভালো একটা শার্ট পরতে পারেন না, ঠিক এরপর থেকে মার্কেটে দেখেন একটু সাজুগুজু করে আসে, জায়গা ভালো লাগছে দেখিয়া। কিন্তু আজকের কন্টেন্টটা দেখার পর যদি আপনিও দেখেন, আপনিও বলবেন যে পৃথিবীতে যদি কোনো 2 মুখা সাপ থেকে থাকে তাহলে এই তারেক রহমান, মানে সরি এই কি বলে তারেক। এ দেখেন 4 মাস আগ পর্যন্ত ঘুমতে গেলে ইউনূস স্যারের বদনাম করতেন, ইউনূস স্যারের বদনাম তো করতেন, কখন ইউনূস স্যার বলতেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেন না, বলতেন ইউনূস। এই জন্য বাস দিয়েছিলাম, তারপরে কোনদিন কথাবার্তা বলি নাই। আজকে এটা দেখার পর মনে হলো যে এখন আবার সময় আসছে বলার জন্য। ওর ইদানিংকালের কিছু কিছু ভিডিও আপনি দেখবেন, ও এনসিপি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়া এখন জামাতে ইসলামে ধরছে। কারণ কি জানেন তো, 4 মাস আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্পর্কে খারাপ কথা বলতো, সেটা বন্ধ হয়ে গেছে যখন তারেক রহমান সাহেবের সাথে মানে বিএনপির সাথে ইউনূস সাহেবের একটা গাঁট বন্ধ হয়েছে ইংল্যান্ডে যাওয়ার পরে। ওকে বলা হয়েছে ইউনূস সাহেবের সম্বন্ধে কিছু বলো না। কে বলছে? আমরা কেস করতে পারি বিএনপি থেকে বলছে, কারণ ও তো বিএনপির একটা টিকিট নেওয়ার জন্য ঘুরতেছে। আপনার কি মনে হয় বিএনপির এমন দৈন্যতা আসছে যে তারেকের মতো লোকের নমিনেশন দেবো? আর দিলে কি হবে? আমরা দেখি নাই ওর যে উস্তাদ থেকে উস্তাদ নুরু, মানে বিপি নূরে তো বলছিল দিব বিএনপি 10 মিনা পটুয়াখালী 10 মিনার থেকে নূর সাহেব তো গেছিলেন ওর ইলেকশন প্রচারণা করতে, পাইপুরি খেয়ে চলে আসছে। তারেককে কোথায় দিবে? তারেককে দিলে দিবে বিএনপি লোক কি সব আঙুল চুষবো? ওইলে তার কম্পিটিটর থাকবো না। ও বিএনপির জন্য কি করছে? বিএনপি থেকে চলে দিবে। ও ইদানিং বিএনপির চামচামি করে এখন নতুন দায়িত্ব রয়েছে, প্রফেসর ইউনূস সম্বন্ধে বদনাম করতো, এখন জামাত ইসলাম এবং এনসিপি সম্বন্ধে বদনাম করা শুরু করছে। ও ভাবতেছে এগুলা কই আমি বিএনপিতে পপুলার হবো আর বিএনপি আবার একটা নমিনেশন দিয়ে দেবো, আমি এমপি হয়ে যাবো। বিএনপির মাথা এত খারাপ হয় নাই। আর বিএনপি যদি কোনো কারণে দেয়ও ও এটা হজম করতে পারবে না। ও বিএনপি পোলা হলে তো চিনে না, যে মানুষটা সারা জীবন বিএনপি করলো, 16-17-18 বছর ধরে জেল খাটলো, বাইরে থেকে বাইরে পালাই গেল, হাসিনার সময় দৌড়ে পালাইছে, সেই লোকটা এখন পাইবো নমিনেশন দিয়ে দেবো। তারেক রে, কোন তারেক? যে তারেক চান্দাবাজ। এই যে চান্দাবাজ, এটা তো ইলিয়াস হোসেন বহুত আগেই বলে দিছে। তুমি কি চান্দাবাজ না, তুমি চলো কেমনে? হ্যাঁ আমি বলতে পারেন ও তো আমের ব্যবসা করে, মধুর ব্যবসা করে। আমের ব্যবসা কয়দিন করে? আমাদের বুঝাল তো আপনারা যারা ওর সাপোর্ট করেন, ওর ভিডিও দেখে ওর নিচে যা কমেন্টস করেন, তারেক ভাই জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে, ওর সম্পর্কে কিছু জানেন? ও তো ব্যবসাটা করে লোক দেখানো। এই যে ঢাকা শহরে থাকে বউ বাচ্চা নিয়ে কয় টাকা খরচ আপনি বুঝেন না? একটা মানুষ ঢাকা শহরে থাকতে গেলে বউ বাচ্চা নিয়ে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওর মিনিমাম 60-70 টাকা লাগে মান্থলি এক্সপেন্ডিচার। টাকা পাই করতে, কোনো চাকরি করে না। আম বেছে কয়দিন 3 মাস, মধু বেছে 1 মাস,
এতে করে এত টাকা পাওয়া যায় না। এইটা হলো তার ধান্দা, ইনকাম ট্যাক্সে দেখানোর জন্য, পাবলিককে দেখানোর জন্য যে ভাই দেখো আমি আম বেচি, মধু বেচি, তারপরে রাজনীতি করি, সিম্পেথি নেওয়ার জন্য। এই আম মধু এগুলো হলো আই ওয়াশ। ওর মূল কাজ হলো তলে তলে চাঁদা তোলা, মানে বিভিন্ন জায়গা থেকে পয়সা নেওয়া। ওই নাই ওই যে যখন ভারতীয় পণ্য আন্দোলনের সময় কিভাবে নামছিল পিনাকির পিছনে, পিনাকিরা তারা প্রোটেকশন দিয়েছে, এখন তো ভারত সম্পর্কে সুনাম করে, এখন তো ভারতের বদনাম করছে। কেন করে? ওই ইনস্ট্রাকশন থেকে করে, মাল থেকে করে, সবাই জানে। আপনারাই শুধু বুঝেন না, যারা ওকে ভীষণভাবে প্রশংসা করেন, আমরা কোনো কথা বললে বলেন আমরা রাইট না, ওই রাইট, ও কিসের রাইট? ও তো চাঁদা তুলতে প্রেস ক্লাবের সামনে গেছিল, আপনাকে বলে নাই? দুইটা পিটাই দিচ্ছে, পুলিশ না আসলে তো বাঁচতই না। আর ও বলতেছে যে না আমি চাঁদা তুলতে চাই নাই, আমি ওদের সরাইতে গেছি। এই মিয়া, প্রেস ক্লাবের সামনে কিছু দরিদ্র মানুষ দোকানদারি করে খায়, ওরা সারা জীবন ওখান থেকে পয়সা কামায়। ফুটপাতে ব্যবসা করাটা বাংলাদেশের একটা প্রচলন। এদেরকে যদি কখনো কখনো উঠায়, সেটা সিটি কর্পোরেশন পুলিশের মাধ্যমে উঠায়, ম্যাজিস্ট্রেট দিয়ে, আবার এই যারা বসে প্রেস ক্লাবের সামনে ওরা বসছে, প্রেস ক্লাবের অথরিটি উঠাবে, পুলিশ আসবে, নয় সিটি কর্পোরেশন আসবে। তুমি কোন মানুষ পাল হরিদাস পাল গমিয়া ওইলে যে ওখানে কিছু অপন্দা লাগছিল, দিছিল না একদম ঠাপ, মানে ওদের তোরা মেরিয়ে ফেলিত, ওরা খালি বাঁচিয়ে দিচ্ছে পুলিশগুলো আইসা। সাধারণ মানুষ ব্যবসা করছে, তোর কি বাপের বেলা, তোর বাপের জায়গা ওইটা প্রেস ক্লাবের সামনে? বলে এখানে আমরা এসে মানববন্ধন করি, কেউ মানববন্ধন করতে পারে না, আমরা বসতে পারি, এদেরকে সব উঠাও। সে গাড়ির মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করছে, আর এই গরিব মানুষ একজন মাথার মধ্যে কেরাসিন ঢেলে দিছে, আমি আত্মহত্যা করুন, বাস। তারপর রাখছেন আরেক। এরপর সাধারণ পাবলিক বাইরে বলছে ভাই আপনি এগুলো করতেছেন কেন? যারা করার তারা করবে, আপনি কে? উনি সারা দেশের দায়িত্ব দিচ্ছেন। এমন ছাপ দিছিল, বাইচে গেছে খালি পুলিশ এসে দেখা। আসলে চাঁদাবাজি করতে গেছিল, এটা কেউ বলে না বা কেউ প্রমাণ দিতে পারে না, আমিও প্রমাণ দিতে পারবো না। ওরাই বলতেছিল চাঁদা চাইছিল। নাহলে এত মানুষ হইলে মানববন্ধন করে, এত পার্টি রইলে যায়, কাউরি গায়ে লাগলো, তোর গায়ে লাগলো না, তুই গেছিস জনসেবা করতে। তুই বাংলাদেশের এই ফুটপাতের যারা দোকানদারি করে তাকে দায়িত্ব নিছিস না? আরে তাহলে কে তুই ভাবতেছিস নমিনেশন দিব, ঘন্টা দিব, ঘন্টা জিন্দিগিতেও দিব না। অরিজিনাল যে তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিলু আছে, ও জানে তোমার যদি দেয় দল ইশারা নিবে যাবো, কারণ তোর চেয়ে বহুত ভালো 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 কম্পিটিটার, কম্পিটিশন করবার মতো যোগ্য পুরুষ বা যোগ্য মহিলা বিএনপিতে লক্ষ লক্ষ আছে। তোরা কি লেগে দিব? তোরে তো রাখছে, তোরে রাখছে, তুই এগুলা কইরা খা। বিএনপির নামে বদনাম করিস না। আগে করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে ওইটা বন্ধ করে দিছে, গান বন্ধ হওয়ার পর এখন কইছে জামাত আর এনসিপির নামে করো। এনসিপির সাথে তুই কম্পিটিশন করছ না, তুই তো করছস, আমি জানি তুই সেই আন্দোলনে ছিলি একটা লাঠি দিয়া। কিন্তু বন্ধুরা যারা ওরা খুব পছন্দ করে একটু বার করে দেখেন, যারা তখন আন্দোলন করছে তারা কি কেউ নিজস্ব ভিডিও ফুটেজ কোথাও দিছে যে আমি আন্দোলন করছি, এই ধরতে পারে আমি যে গেলাম হাসিনা তোমারে আমি হ্যান করে লাঠি নিয়ে বেরিয়েছি, দেশ স্বাধীন করে যাবো, এরকম কোনো ভিডিও আপনারা সুস্থ মাথায় চিন্তা করেন তো কোনো একটা আন্দোলনকারী দেখছেন? না। আমরা কি দেখছি? সাংবাদিকরা আসছে, ওরা যখন যা করতেছে এগুলো তুলছে, তুই আবহাওয়া আইতেছে। তারেকের ভিডিওগুলো বার করে দেখেন, প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল ভিডিও, একা একা লেকচার দিতেছে এবং আশেপাশে কেউ নাই, অল লুক সেটা শুটিং করতেছে, এইটা ভিডিওতে ছেড়ে দিতেছে। এর জন্য বাংলাদেশের সব মানুষ তাকে চিনে। ওই সময় তার এই সমস্ত ভিডিও দেখে আরে ছেলেরা তো খুব সাহসী, একা একা এত বড় কথা বলতেছে হাসিনার সম্পর্কে। হ্যাঁ বলছে, বলার পরে কি হয়েছে? বলার পরে সে অ্যারেস্টেড হয়েছে এবং হারুন লিয়া তারে ডিম থেরাপি দিছে। এখন ঘটনা হইলো ওই সময়ই ওর এই জায়গার স্ক্রু 2-3টা পড়ে গেছে গা, এমন মাইরে দিছে ওর এই নড়বড় হয়ে গেছে। এর জন্য ও এখন আর কোনো মানে সুস্থ মানুষের মতো চলতে পারে না, একবার এক কথা কয়, একবার এক কথা কয়। এই যে আজকে জামাত সম্পর্কে বদনাম করতেছে না, ও দেখেন যদি ওরে বিএনপি নমিনেশন না দেয় তাহলে ও বিএনপির সম্বন্ধে কথাবার্তা বলবে। এটা ওর নেচার। শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিয়া, তার আগে হাসিনা, ইউনূস স্যারটা কম্প্রোমাইজ হয়ে গেছে গা বিএনপির সাথে, এখন সে বলবে না, এখন আসছে জামাত। মানে জামাত সম্বন্ধে তুই কথা বলস, বেটা তুই ডক্টর শফিকুর রহমান সম্পর্কে কথা বলস, কি বলস যে উনি তো উনি কোন মাদ্রাসায় পড়ছে, উনি কেন ইসলামী দলের সভাপতি হবে? তোরে কইয়া হবে নাকি ইসলামী দলের সভাপতি হইতে হলে ইসলামের ওই মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা আছে? ফাজিল কোথাকার। মাদ্রাসায় পড়ে যদি ব্যারিস্টার হইতে পারে, মাদ্রাসায় পড়ে যদি ডাক্তার হইতে পারে, মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হইতে পারে, মাদ্রাসায় পড়ে কেউ লেখা হইতে পারে না। তুই ডক্টর শরীফ সাহেব সম্বন্ধে কথা বলস না? তোর কত বড় সাহস, তোর কত বড় কলজাল রে, তোর কলজাল আমার দেখতে ইচ্ছা করে। তুই বিএনপির পিছনে থাইকা মনে করছিস তুই মহাশক্তি হয়ে গেছস। আরে বাবা, বিএনপি যদি পাওয়ারে আসে তোর তো দিব না, তোর অবস্থাটা কি হবে? রাস্তাঘাটে হাঁটতে পারবি? বিএনপি যদি বাংলাদেশের পাওয়ারে আসে তাহলে জামাত আসবে সেকেন্ড পজিশনে, তুই শিবির জামাতের সাথে কোলাইতে পারবি? তোর আমি না করে দিলাম তারেক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্বন্ধে যখন বলছস তখন তোরা বারণ করছিলাম, অটোমেটিক সিচুয়েশনালি তুই চুপ হয়ে গেছিস। এখন আবার আজকে বলতেছি তুই তারেক, সরি আম তারেক, তুই ডক্টর শফিকুর রহমান সম্পর্কে, জামাত সম্পর্কে, এনসিপি সম্পর্কে কোন রকম মন্তব্য, বাজে মন্তব্য করবি না। তুই বাজে মন্তব্য জামাত সম্পর্কে করতে পারিস না। জামাত এমন কোনো কাজ করে না যে তুই সমস্ত কথা বলতে হবে। তুই যে বিএনপি যে উল্টাপাল্টা কাজ করে এগুলো বলছ না কেন? হ্যাঁ, মাল খাও। হ্যাঁ,
আমি আশায় আছো, তোমার আশার ঘুরে বালি, তোমারে বিএনপি কোনোদিন এমপি বানাইবার জন্য কোথাও সিট দিবে না। তুমি এই খেলো, আর তোমার যদি এমপি তো দেয়, আমি আজকে বলে গেলাম হেলে আমি ইউটিউব ছেড়ে দেবো না। যা, তোর মতো লোক যদি এমপি করার জন্য খালি নমিনেশন লাগে, পাশ করার তো প্রশ্নই ওঠে না। যদি বিএনপি নমিনেশন দেয়, আমি ভিডিও করা ছেড়ে দেবো, প্রমিস করলাম। তুই জামাতে পিছনে লাগস কি লিগা? জামাতের সমান তুই শুনবে না, হাই জামাতে একটা লোক যদি ছিঁড়া দিতে সোজা করতে পারবি না, হাই তুই সবাই লাগো শিবির আর জামাতের পিছনে, এনসিপির পিছনে টেলিভিশন টক শোতে যায়, টেলিভিশন ওরা সারা কেমন জানি ওরা মেকাল হয়ে যায়, বোঝা পায়, বুঝছেন কি করে না? ওরা খুঁচিয়ে দেয়, ও অপোজিশন পার্টিরে মানে এনসিপি থাকুক আর জামাতে থাকুক, ওরা উল্টাপাল্টা প্রশ্ন করে। সেদিন দেখলাম তুষার আব্দুল্লার সাথে একটা কন্টেন্ট করতেছে, মানে দুজনের বৈশা কি বলে আপনার টক শো করতেছে, হুট করে তুষারের পার্সোনাল অ্যাটাক। আরে তুষার আব্দুল্লাহ একটা খারাপ কাজ করছে, এটা সবাই জানে। তুই কি পাবলিকলি আইসা ওইরকম জায়গায় বৈশা লাইফে একটা কথা বলতে পারোস তার পার্সোনাল লাইফ সম্পর্কে? তুই তোর পলিটিক্যাল কথা বল, এই সবাই এগুলো করে। এবার আরো আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা, রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে দিতে হবে, এই জন্য দেশে আসালাম চাই। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে, কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেনি। ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন। কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে, সেখান থেকে কিন্তু অনেকেরই যাদের যুক্তরাজ্যের ভিসা আছে, সে ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে। এবং অনেকেই আছে বিভিন্ন দেশ মেশ ঘুরে টুরে কোন রকম পুলিশ ভিসা মিশা দিয়ে তারা এখন যুক্তরাজ্যে আছে। আবার অনেকে আছে আওয়ামী লীগ করে না, কিন্তু আগে থেকে স্টুডেন্ট ভিসা আছে, তার চিন্তা করছে যে এবার আওয়ামী লীগ যদি করি তাহলে অ্যাসাইলাম ক্লেম করলেই পেয়ে যাবো। যুক্তরাজ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন লিগেল হওয়া অনেক কঠিন, বা কাগজপত্র পাওয়া বা পাসপোর্ট পাওয়া অনেক কঠিন। তো এরাই দেখবেন ওই ইউনুস বা কোন উপদেষ্টা তারা ইংল্যান্ডে গেলে তারা শুধু চিল্লায় ইউনুস নিপাত যাক, আরো নানা গালি গালাজ করে। তারা মনে করে যত বেশি গালি দিব ইউনুসকে, ততই আমাদের এই অ্যাসাইলাম পাওয়া সহজ হবে। এবং আওয়ামী লীগও এই সুযোগ কাজে লাগিয়ে এদেরকে ব্যবহার করতেছে। যদিও সত্য যে এই হাসিনার 15 বছরে বিএনপি জামাতের হাজার 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 লোক অ্যাসাইলাম পেয়েছে, হাজার হাজার। আমি অনেকে হেল্প করেছি, আমি পরামর্শ দিয়ে অনেক হেল্প করেছি, আমি বিএনপি জামাত অনেকে হেল্প করেছি, এই জন্য সবাই আমাকে মোটামুটি ভালো জানে। তো এখন গণহারে মানে আওয়ামী লীগ নাম শুনলেই গণহারে রিফিউজ। আর রিফিউজ করা মানে এই না যে দেশে পাঠিয়ে দেওয়া, ওই রিফিউজ করার পরে ওই সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়, কাম কাজ করার মধ্যে থাকে না, মানে খুবই দুর্বিষহ জীবনযাপন। তো কেন এগুলো বলতেছি, আপনাদের প্রমাণ দেখাবো আজকে। আগে চলুন প্রমাণটা একটু দেখি। আওয়ামী লীগের একজন এমপি, এখন তো সাবেক, তিনি এখন জেলে আছেন এবং তার মেয়ে এবং জামাই যেভাবেই হোক তারা আগে থেকেই লন্ডনে ছিল এবং তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং সেই অ্যাসাইলাম হোম অফিস রিফিউজ করেছে। তারা বলেছে যে তার বাবা সাবেক এমপি ছিল আওয়ামী লীগের, তিনি এখন জেলে আছেন, এখন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তাদেরকেও জেলে যেতে হবে। তারপরেও হোম অফিস তাদের অ্যাসাইলাম গ্রান্ট করেনি এবং এই জিনিসটা তারা আলোচনা করেছেন একজন উকিলের সঙ্গে অন দা ফোনে, এবং সেই ফোন রেকর্ড আমরা আপনাদেরকে এখন শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার ওয়াইফ 2023 সালে এদেশে আসছেন, তারপর উনি 24 অ্যাসাইলাম ক্লেম করছেন। আর আমার শ্বশুর ছিল এমপি, সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন আমাদের কেসটা রিফিউজ করছে হোম অফিস, এখন আমরা আপিলে আছি, বাট আমার ওয়াইফ ওর ইনভলভ ছিল না। এখন আমাদের কিরকম কাগজপত্র প্রয়োজন বা আমি একটু জানতে চাই, আপনাদের অত্যন্ত ভালো কেসটা হয়ে যাওয়া উচিত, কেন হলো না আমি জানি না। কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন? জেলে আছে। গুড, এটা সবচেয়ে বড় জিনিস। আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না। প্রথম কাজ কি? আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া, পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া, অ্যারেস্ট হয়েছে সেটা প্লেন্টি অফ কাগজ দেওয়া, তার আইনজীবীকে। আমার ওয়াইফ ওরকম ভাবে ইনভলভ ছিল না। আপনি এই জন্য হারতেছেন, আপনি এই জন্যই হারেন। আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন, তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন। হারবেন না আপনি, কারণ কি বলা হচ্ছে বিকৃত হচ্ছে, তাকে অ্যারেস্ট করবে কিনা, তাকে মারবে কিনা, সে বিষয় না, ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্টের সম্মুখীন হবে কিনা, আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা বাড়ি ভাড়া নিতে পারবে কিনা, তার এনআইডি দিয়ে দিলে কোনো অসুবিধা হবে কিনা। আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে যাতা ভাষা গালাগালি করায় ফেসবুকে, এই তথ্যটা দিতে হবে। আপনাকে যদি আপনি বলেন যে সে জড়িত না, আপনি কোনো সময় বলেন মিথ্যা কথা বলবেন, কারণ জানার প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে, এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না, যে কোনো জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এলাকায় তো প্রশ্নই আসে না, বললাম এলাকায় যাবো না, এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপি সন্তান। সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনারা দিয়েছেন কিনা আমি জানি না, তবে হাই প্রোফাইল ব্যক্তিদের, হাই পটেনশিয়াল ব্যক্তিদের, হাই পলিটিক্যাল ইনভলভ ব্যক্তিদের, উনি এমপি, মাত্র 300 জন এমপি ছিল, বেশিরভাগ এমপির বউ বাচ্চা পালিয়ে গিয়েছে, সেই তথ্যগুলো দিবেন। এই যে সেদিন মেজর জেনারেল তার বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, ওয়ারেন্ট হয়েছে, মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। একটা মেজর জেনারেল তো রাষ্ট্রের কর্মচারী, এসপিডিসি ইন্সপেক্টর পুলিশের বউ বাচ্চা নিয়ে ক্যালকাটায় পালিয়ে আছে, এই তথ্যগুলো দিতে হবে আপনার। সুতরাং আপনি যে বলছেন আমি শতভাগ একমত, আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা, রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে দিতে হবে, এই জন্য দেশে আসাইলাম চাই। প্রপারলি তৈরি করেন, রিফিউজ হয়েছে মাত্র হোম অফিস থেকে, অ্যাপিলে এখনো সময় আছে।
প্রপারলি বান্ডেল তৈরি করেন, তৈরি করেন। আমাদেরকে বলতে হবে আমরা দেশে সেফ, আমাদেরকে তো দেশে আমার শ্বশুরকে চিনে বাট আমাদেরকে তো চিনে না। আর আপনারা শুনে কাঁদেন, আপনাদের আমি কাঁদবো না, আমি বলবো আপনি হারবেন। আপনার যেটা পথ আমি বলছি সেই পথটা আপনি অবলম্বন করেননি, এইভাবে আপনার বান্ডেল তৈরি করেননি, এভাবে আপনার স্টেটমেন্ট দেননি, এভাবে আপনি অবজেক্টিভ ডকুমেন্ট দেননি, এভাবে আপনি 25 জনের তুলনা দেননি। এটা দিতে হবে, না দিলে মা দুধ দেয় না বাচ্চাকে না কাটলে আর আপনাকে হোম অ্যাসাইলাম দিয়ে দিলে এত সহজ না। আমাদের এমপির কন্যাটা হয়নি, দুঃখ পাচ্ছি, অ্যাপিলি হয়ে আশা করি সপ্তাহে করেন, আইনজীবীর সাথে কথা বলেন। একটা জিনিস বলবো, আপনার পয়সা দিয়ে অনেক আইনজীবী সার্ভিস দেন, আপনি পরিপূর্ণভাবে আপনার পয়সার হক আদায় করেন এবং এটা হওয়া উচিত আমি মনে করি, চেষ্টা করেন। আর অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সেটা কি কোন ক্ষেত্রে আপনাদেরকে 100% চেষ্টা করতে হবে হয়নি। আমি মনে করি আপনি 2% চেষ্টা করেছেন, 98% চেষ্টা করেন সেই জন্য হয়নি। 100% চেষ্টা করার পর যদি না হয় তখন কিছু করেন না, কিন্তু আপনি যদি 2% আপনার মতো চেষ্টা করে করেন, আমি বলবো দুঃখজনক, এটা করে যাওয়া উচিত। তো দর্শক, উনি একজন স্বনামধন্য উকিল এন রহমান, এই যুক্তরাজ্যে যারা আছেন সবাই ওনাকে চিনেন এক নামে। তো উকিল তো বলবি, কারণ কোনো ক্লায়েন্ট আসলে উকিল কিন্তু না বলে না, কারণ এতে তো উকিলের রুটিন জড়িত, তাই না? তো সবসময় উকিল আশার বাণী শুনে, একটা ক্লায়েন্ট আসে, টাকা দেয়, উকিল তো সেভাবেই চলে। এবং এই লন্ডনে যত বড় বড় ইমিগ্রেশন এক্সপার্ট আছে সবাই কিন্তু বাংলাদেশি উকিল। এর ভিতরে অনেকে আছে আবার রানীর কাছ থেকে সম্মাননা পেয়েছিল, যেমন কুতুবুদ্দিন সাহেব ব্যারিস্টার, তিনি MBE উপাধি পেয়েছিলেন। এরকম অনেকে আছে খুবই স্বনামধন্য, তাজ সলিসিটর তাজ ভাই, এরকম আছে। তো এরা সবাই মোটামুটি ইমিগ্রেশন এক্সপার্ট, এবং যারা লন্ডনে আছে ইমিগ্রেশনের ঝামেলা আছে তারা সবাই এদের কাছ থেকে পরামর্শ নেয়, টাকার বিনিময়ে পরামর্শ নেয়। তো সেই কারণেই এই এন রহমান তিনি অনেক আশার বাণী শুনিয়েছেন। কিন্তু দেখুন, যেই লোক জেলে আছে তার মেয়ে আর মেয়ের জামাই অ্যাসাইলাম কেস করেছে, কিন্তু যুক্তরাজ্য পুলিশ বলেছে যে অপরাধ করলে তোমার বাবা করেছে, সে জেলে আছে, তোমরা তো কোনো অপরাধ করো নাই, কাজেই তোমাদের জন্য বাংলাদেশ নিরাপদ, সুতরাং তোমরা অ্যাসাইলাম পাবে না। দেখুন আপনি, যে রানিং এমপির মেয়ে এবং জামাই এই দেশে অ্যাসাইলাম পায় না, অথচ হাসিনা যে 15 বছর ক্ষমতা ছিল, সেই 15 বছর বিএনপি জামাত সঙ্গে অ্যাসাইলাম দিয়েতো, বিএনপি জামাত সঙ্গে অ্যাসাইলাম হাজার হাজার, আমি চিনি তো কয়েকশো যারা অ্যাসাইলাম পেয়েছে। এবং অনেকে আছে জীবনে বিএনপি করতো না, কত আওয়ামী লীগ, তারাও ওই বিএনপি জামাত সেজে ওই অ্যাসাইলাম সিক করে অ্যাসাইলাম পাইছে, দেশে গিয়ে বেশাদিও করছে, বৌরু নিয়ে আসছে, কত কাহিনী দেখলাম। এখন আর ওই বিএনপির ধারে কাছেও যায় না, শুধু ওই সময় বিএনপি করতো শুধু ওই অ্যাসাইলামটা পাওয়ার জন্য, হাজার 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 এরকম হয়েছে। কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার ইমেজ আছে। ইউকে ইমিগ্রেশন ল আগের চেয়ে অনেক কঠিন হচ্ছে, ইউকে এখন আর বিদেশিদেরকে চায় না। এখন তো তবুও মোটামুটি অ্যাসাইলাম রিজেক্ট করলেও থাকতে দেয়। নেক্সট ইলেকশনে অনেকেই মনে করেন যে এই বর্তমান যে কাউন্সিল লেবার পার্টি আছে, এই লেবার পার্টির ভরাডুবি হবে এবং প্রধানমন্ত্রী পদ থেকে স্যার কিয়ার স্টারমারকে পদত্যাগ করতে হবে। যেই দল ক্ষমতায় আসবে, বিরোধী বলতেছে, সেই দলের নাম হচ্ছে রিফর্ম পার্টি, এবং এই রিফর্ম পার্টি নেতা হবেন অত্যন্ত কট্টরপন্থী নাইজেল ফারাজ। এবং তিনি আগে ঘোষণা করে দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হলে সকল বিদেশিদেরকে দেশ থেকে বের করে দেবো এবং কোনো অ্যাসাইলাম গ্যারান্টি করবো না, সে যদি নারী হয় এমনকি শিশুও হয় তাও করবো না। আই হ্যাড এনাফ। তার কথা হচ্ছে সোজা সাপটা, যথেষ্ট হয়েছে, এই ইউকে তোমাদের জন্য না। এবং বাংলাদেশের একটা সমস্যা আছে, যেমন আপনারা দেখেন যে পাসপোর্টের মান কমে যেতেছে, এর কারণ আওয়ামী লীগ বলতেছে ইউনূসের দোষ। ইউনূসের দোষ না, বাংলাদেশিরা যেখানেই যায় সেখানেই ঝামেলা করে। গতকালকে আমার এক পর্তুগিজ কলিগের সঙ্গে দেখা হলো, কাজ করতাম একসঙ্গে। তো ওরা বললাম যে কি খবর, ও বললো একটু চিন্তিত। ও বললো আমি দেশে গেছিলাম, লিসবনে তার বাসা, আমি তো ইংল্যান্ডে থাকি, তো লিসবনের বাসাটা আমার থাকে আর কি, মাঝে মধ্যে গেলে ওইখানে থাকি। হঠাৎ করে কিছু বাঙালি পোলাপাইন বাসা ভাঙিয়ে বিকে বসবাস করা শুরু করছে। তো পর্তুগালে হিউম্যান রাইটস আছে, নিয়ম হচ্ছে যদি কেউ অবৈধভাবে তোমার বাসা দখল করে তুমি আর নামাতে পারবা না, তোমার কোর্টে যেতে হবে, কোর্টে টাকা পয়সা খরচ করতে হবে, উকিল ধরতে হবে, তারপর তুমি কোর্টের রায় পাওয়ার পরে পুলিশ গিয়ে নেওয়া হবে। তো উনি এই লন্ডনের কাম কাজ ছাইরা উনি এই পর্তুগাল গেছে, যে মামলা করছে, মামলা করা উকিল ধরছে, ধরার পর কোর্টের রায় পাইছে। এগুলো করতে করতে অনেক দিন উনি আর ফেরত আসছে, আবার গেছে, তারপর পুলিশ নিয়ে ওদেরকে নামাইছে, নামিয়া বাসার তালা চেঞ্জ করছে, আবার সিসি ক্যামেরা বসাইছে। আমরা দেখাইলো সিসি ক্যামেরা, এই দেখ বাংলাদেশি লোকজনের উপরে। আমাদের গত সপ্তাহে একজন টুরিস্ট আসছে সুইজারল্যান্ড থেকে, বাংলাদেশি কিছু পোলা হয় খুন করা হয়েছে। তো এই বাংলাদেশিরা আমরা মানে কোন দেশে একবার ঢুকলে আমরা বাড়িতে চাই না, এই কারণে আমাদের পাসপোর্টের মান কমতে কমতে তলানিতে ঠেকছে, এবং এইসব প্রভাব বিশ্বের সমস্ত দেশে পড়ছে, ইনক্লুডিং যুক্তরাজ্য। সেটা তো আছেই, প্লাস আওয়ামী লীগ যে এই গুম গণহত্যা বা এইসব করছে, এগুলো জাতিসংঘের রিপোর্টে আছে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আছে, তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে আছে। তো এগুলো কি যুক্তরাজ্য জানে না? অবশ্যই জানে, এবং জানার কারণেই এদের অ্যাসাইলাম গণহারে রিফিউজ করতেছে, কারণ এই পৃথিবীতে কোন সভ্য দেশ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।